বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চর আলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আল মাসুম, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, চর আলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমরা সকলেই নিশ্চয়ই একটা ক্রিটিক্যাল সময় পার করছি। এই করোনাকালীন সময় পড়াশোনার এক বিশাল ক্ষতি তোমাদের হয়ে গেছে। যাই হোক, পড়াশোনার এই বিশাল ক্ষতি যাতে কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়, সেই জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে আমাদের চর আলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত আমরা অনলাইন ক্লাস নেব। তোমরা এই ক্লাসগুলো ফলো করবা এবং বাড়িতে সেই অনুযায়ী প্র্যাকটিস করবা, যাতে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়। যাই হোক, আমি আর সেই দিকে কথা বাড়াবো না। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের 3য় অধ্যায়ের ক্লাস পদার্থের গঠন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো প্রথমে পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করতে হয়, মূল বিষয় থাকে কিছু। তো সেই বিষয়গুলোর ভিতরে মূল বিষয়গুলো হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ কি, অণু ও পরমাণু কি, প্রতীক ও সংকেত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। যাই হোক, পদার্থের গঠন নিয়ে বলতে গেলে প্রথমেই আমরা আলোচনা করি পদার্থ কি। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং যা জায়গা দখল করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় পদার্থ বিভিন্ন অবস্থায় অবস্থান করলেও মূলত পদার্থ গঠনগত দিক থেকে দুই রকমের, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিভাজিত করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থের উপাদান কণিকা ছাড়া অন্য কোনো পৃথক ধর্মের উপাদান কণিকা পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এরকমের আরো অনেক মৌলিক পদার্থ আছে। তো এই মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে, হাইড্রোজেন অণুকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন পরমাণুই পাওয়া যাবে। অক্সিজেন অণুকে বিশ্লেষণ করলে অক্সিজেন পরমাণুই পাওয়া যাবে। অন্য কোনো আর ধর্মবিশিষ্ট পরমাণু পাওয়া যায় না। ক্লোরিনকে বিশ্লেষণ করলে ক্লোরিন পরমাণু পাওয়া যাবে। এই জন্য মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না। যেমন ধরো, এক টুকরা বিশুদ্ধ তামা, একে ভাঙতে ভাঙতে এক সময় এমন ক্ষুদ্র অংশ পাওয়া যায় যে এই ক্ষুদ্র অংশ খালি চোখে দেখা যায় না, কিন্তু তখন ওই খণ্ডিত অংশের ভিতরে তামার গুণাগুণই সব বিদ্যমান থাকে। অন্য কোনো পদার্থের কোনো গুণাগুণ পাওয়া যায় না। বিজ্ঞানীরা এইরকমের আবিষ্কার করতে করতে এখন পর্যন্ত 118টি পর্যন্ত মৌলিক পদার্থ আবিষ্কার করতে পেরেছে। এই জন্য এখন পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আছে। এবার আসি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যেই পদার্থ থেকে দুই বা ততোধিক সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায় সেই পদার্থকে যৌগিক পদার্থ বলে। অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক পদার্থের উপাদান কণিকা নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া দ্বারা যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। এই ক্ষেত্রে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, কিন্তু এর বিক্রিয়ায় দুইটি ভিন্ন ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ পানি উৎপন্ন করছে। এক্ষেত্রে পানি একটি যৌগিক পদার্থ। এরকমের যেমন সোডিয়াম
এবং ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়ামের ধর্ম এবং ক্লোরিনের ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন পদার্থ সোডিয়াম ক্লোরাইড, যা আমরা খাবার লবণ হিসাবে খাই, নতুন ধর্ম বিশিষ্ট সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এই রকমের যৌগিক পদার্থকে ভাঙতে মৌলিক পদার্থ যুক্ত হয়ে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে নতুন যে পদার্থ গঠিত হয় তাকে যৌগিক পদার্থ বলে। আমরা যে চক দিয়ে লিখি, সেই চকের ভিতরে কি পাওয়া যায়? সেই চকের ভিতরে পাওয়া যায় ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন। অর্থাৎ চককে ভাঙতে থাকলে এক সময় এত ছোট হয়ে যায়, সেই সময় আর চকের আর বৈশিষ্ট্য পাওয়া যায় না। ওই সময় চকের ভিতরে ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেনের ধর্মবিশিষ্ট নতুন পদার্থ পাওয়া যায়। এরকমের চিনি যৌগিক পদার্থ আছে, আরও অনেক যৌগিক পদার্থ আছে, পৃথিবীতে অসংখ্য যৌগিক পদার্থ আছে যেগুলো বিভিন্ন মৌলের সমন্বয়ে গঠিত হয়েছে। তো মৌলিক আর যৌগিক পদার্থের পার্থক্য হলো, মৌলিক পদার্থের ক্ষেত্রে একই ধর্ম এবং একই ভর বিশিষ্ট কি পদার্থ পাওয়া যায়। যেমন ক্লোরিন ভাঙলে ক্লোরিনের পরমাণু পাওয়া যায়, প্রতিটা ক্লোরিন পরমাণুর ধর্ম আর ভর একই। হাইড্রোজেনকে ভাঙলে, হাইড্রোজেন অণুকে ভাঙলে হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর ভর একই, ধর্ম একই। কিন্তু যৌগের ক্ষেত্রে কি, যে সকল পদার্থগুলো পাওয়া যায় সেগুলোর ধর্ম ও ভর ভিন্ন ভিন্ন হয়। এবার মৌলিক পদার্থের মৌলের অণুতে একই প্রকার পরমাণু দ্বারা গঠিত যেহেতু, ঠিক আছে, এই জন্য মৌলিক পদার্থের পরমাণুর ধর্ম ভর সবই আলাদা, একই থাকে। কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে ধর্ম ভর সব আলাদা আলাদা হয়। আর মৌলিক পদার্থ বহুরূপতা প্রদর্শন করে। যেমন কার্বনের একটা রূপভেদ, দুইটি রূপভেদ আছে, একটা হলো ডায়মন্ড আর একটা হলো গ্রাফাইট। কিন্তু যৌগিক পদার্থ কোনরূপ বহুরূপতা প্রদর্শন করে না। এই হলো মৌলিক ও যৌগিক পদার্থ। এবার আসি আমরা অণু ও পরমাণুতে। অণু ও পরমাণুর আলোচনায় আমরা প্রথমে অণু কি, পরমাণু কি সেই সম্বন্ধে জানব। অণু কাকে বলে? যে মৌলিক বা যৌগিক পদার্থের অতি ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন সত্তা আছে এবং যার মধ্যে ওই পদার্থের গুণাবলী বিদ্যমান থাকে, তাকে অণু বলে। অর্থাৎ তুমি এক টুকরা লোহা নিলা বা এক টুকরা তামা নিলা বা এক টুকরা যাই নিলা, তো নিকেল নিলা, এক টুকরা ক্রোমিয়াম নিলা, এটাকে ভাঙতে 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 অতি ক্ষুদ্র কণা পর্যন্ত পাওয়া যাবে, যার ভিতরে ওই লোহার, ওই তামার, ওই নিকেলের, ওই ক্রোমিয়ামের গুণাগুণ বিদ্যমান থাকে, তাকে অণু বলে। অণুসমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণুকে বিশ্লেষণ করলে এক বা একাধিক পরমাণু পাওয়া যায়। আর পরমাণু কি? অণুর ক্ষুদ্রতম কণা। অণুর ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এর স্বাধীন সত্তা নেই। সচরাচর রাসায়নিক বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে। এটিকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া খালি চোখে দেখাও যায় না। পরমাণুকে ভাঙলে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। যেমন ধরো নাইট্রোজেন। নাইট্রোজেন অণুর ক্ষেত্রে নাইট্রোজেন এক অণু নাইট্রোজেনকে ভাঙলে দুইটা নাইট্রোজেন পরমাণু পাওয়া যাবে। কিন্তু নাইট্রোজেন অণুর ক্ষেত্রে হলো এই নাইট্রোজেনের সমস্ত গুণাগুণ যখন ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, একেবারে ক্ষুদ্র কণিকা, যে ওই কণিকার ভিতরে নাইট্রোজেনের যে গুণাগুণ, ওই কণিকার ভিতরে ঠিক একই গুণাগুণ পাওয়া যাবে। এটা হলো নাইট্রোজেনের অণু। আর এই নাইট্রোজেন অণুকে এরপরে যখন ভাঙা হবে, ভাঙলে তখন নাইট্রোজেন অণুকে ভাঙলে তখন নাইট্রোজেনের পরমাণু পাওয়া যাবে। তখন এক অণু নাইট্রোজেন ভেঙে দুইটা নাইট্রোজেন পরমাণু পাওয়া যাবে। আর পরমাণুকে যখন আবার ভাঙা হবে নাইট্রোজেন, এই নাইট্রোজেন পরমাণুর ভিতরে আবার পাওয়া যাবে বিভিন্ন ধরনের কণিকা। এর ভিতরে স্থায়ী কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলা এই নাইট্রোজেন পরমাণুর ভিতরে আবার পাওয়া যাবে। তো অণু ও পরমাণুর পার্থক্য যদি এবার আমরা বোঝার চেষ্টা করি, তাইলে কি বুঝবো?
যে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। যাতে ওই পদার্থের গুণাবলী বিদ্যমান থাকে তাকে অণু বলে। আর অণুর ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অণুর স্বাধীন সত্তা আছে, কিন্তু পরমাণুর স্বাধীন সত্তা নেই। অবিভক্ত অবস্থায় রাসায়নিক বিক্রিয়া অণু অংশগ্রহণ করতে পারে না, কিন্তু অবিভক্ত অবস্থায় রাসায়নিক বিক্রিয়া পরমাণু সমূহ অংশগ্রহণ করতে পারে। অণুকে ভাঙলে পাওয়া যায় কি? পরমাণু। আর পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই হলো অণু ও পরমাণু। এবার আমরা আসি তৃতীয় টপিক, প্রতীক ও সংকেত। প্রতীক ও সংকেত। প্রতীক কাকে বলে আমরা আগে জানবো যে প্রতীক কি। প্রতীক হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি প্রতীক বলে। প্রত্যেকটা মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। প্রত্যেকটা মৌলকে তার প্রতীক দ্বারাই সাধারণত চেনা যায়, কিন্তু এই প্রতীক লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে তার ভিতরে 1 নম্বর হলো মৌলের ল্যাটিন অথবা ইংরেজি নামের আদি এক বা একাধিক অক্ষর বা বর্ণ দ্বারা প্রতীক লেখা হয়। যেমন কার্বন। কার্বনের আদি অক্ষর কি? সি। এক অক্ষর নিয়ে এর প্রতীক হইল সি, কার্বন। আবার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আদি 2 অক্ষর নিয়ে এর প্রতীক হলো সিএ। এরকমের আদি অক্ষরের 1 অক্ষর অথবা 2 অক্ষর নিয়ে সাধারণত প্রতীক লেখা হয়। এক বর্ণ বিশিষ্ট প্রতীক যদি হয়, এক বর্ণ বিশিষ্ট, তাইলে আদি একটা অক্ষর নিয়ে ইংরেজি হাতের বড় হাতের অক্ষরে লিখে এইভাবে প্রতীক লেখা হয়। আর 2 বর্ণ বিশিষ্ট প্রতীকের ক্ষেত্রে প্রথম বর্ণ ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে, প্রথম বর্ণ কি বড় হাতের অক্ষরে, আর দ্বিতীয় বর্ণ ছোট হাতের অক্ষরে লিখে প্রতীক লেখা হয়। এর বাইরে শুধু ইংরেজি শব্দ থেকেই না, ল্যাটিন শব্দ থেকেও প্রতীক লেখা হয়। যেমন সোডিয়াম। সোডিয়াম SODIUM। সোডিয়ামের প্রতীক কি? তোমরা জানো যে সোডিয়ামের প্রতীক Na। সাধারণত ইংরেজি বর্ণমালায় ও, এস এবং ও দিয়া এস অথবা SO দ্বারা কি এর প্রতীক হওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজি বর্ণমালা থেকে এটির প্রতীক আসেনি। এটির প্রতীক এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন সোডিয়ামের ইংরেজি কি? নেট্রিয়াম। NATRIUM। নেট্রিয়ামের Na থেকে সোডিয়ামের প্রতীক এসেছে। এরকমের ধরো ফসফরাস। পটাশিয়াম। পটাশিয়ামের সাধারণত কি প্রতীক কথা ছিল পি, পটাশিয়ামের পি, কিন্তু পটাশিয়ামের প্রতীক কি? আমরা জানি পটাশিয়ামের প্রতীক হয়েছে কে। কেন কে? পটাশিয়াম শব্দটি এসেছে ক্যালিয়াম থেকে, KALIUM। ক্যালিয়াম থেকে পটাশিয়ামের কে শব্দটি এসেছে, এজন্য পটাশিয়ামের প্রতীক হলো কে। এবার আমরা আসি সংকেত। সংকেত কাকে বলে? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে কয়টি মৌল আছে এবং মৌলতে কয়টি পরমাণু আছে সেগুলোর প্রতীকের মাধ্যমে দেখানো হয় বা লেখা হয়, তাকে সংকেত বলে। যেমন দুইটা উদাহরণ আমি দিচ্ছি। একটা সালফিউরিক অ্যাসিড আর একটা নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড সংকেত লিখতে কি কি মৌল আসছে? হাইড্রোজেন আসছে, সালফার আসছে, অক্সিজেন আসছে, এবং মৌলগুলোর কয়টি কি কি পরিমাণ পরমাণু থাকবে তারও সংখ্যা উল্লেখ থাকবে সংকেতের ক্ষেত্রে। যেমন হাইড্রোজেনের 2টি পরমাণু, সালফারের 1টা পরমাণু, অক্সিজেনের 4টা পরমাণু মিলে সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখা হয়। আবার অনুরূপভাবে
নাইট্রিক অ্যাসিডে একটা হাইড্রোজেন পরমাণু, একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টা অক্সিজেন পরমাণু মিলে নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখা হয়। এই হলো প্রতীক আর সংকেত। এবার আমরা আসি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হলো পরমাণুর ভিতরের কণিকা। পরমাণু 3টি কণা দ্বারা তৈরি হয়, অর্থাৎ পরমাণুর ভিতরে অনেক কণিকা থাকে, এর ভিতরে স্থায়ী হলো 3টি কণিকা। পরমাণুকে বিশ্লেষণ করলে কি তিনটি কণা পাওয়া যায়। 3টি কণা কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন ও নিউট্রন কি থাকে? কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। আর ইলেকট্রন এই নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এরকম অনুমোদিত অনেকগুলো কক্ষপথ থাকে, ওই কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। আর এর নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াস ঘন একটা বস্তু, এর ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। তো এবার আসি আমরা ইলেকট্রন। ইলেকট্রনকে ই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের প্রতীক হলো ই। ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী। ইলেকট্রনের চার্জ আছে ঋণাত্মক বা নেগেটিভ। এর আদানের পরিমাণ 1.60 ইন্টু 10⁻⁻�19। যেহেতু ঋণাত্মক চার্জবাহী, এই জন্য মাইনাস বা নেগেটিভ চিহ্ন থাকবে প্রথমেই। এত কুলম্ব হইল ইলেকট্রনের চার্জ। এর ভর হইল গিয়া, ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই যে ইলেকট্রনের ভর। ইলেকট্রন খুবই ছোট, খুবই হালকা একটা কণিকা। এটা প্রোটন এবং নিউট্রনের তুলনায় প্রায় 1840 গুণ হালকা। এটি নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান থাকে, তোমাদের এর আগেও বলছি। এর আপেক্ষিক ভর ধরা হয়েছে 0, আপেক্ষিক ভর 0 এবং আপেক্ষিক আদান 1, -1। আপেক্ষিক আদান কত? -1, যেহেতু এর চার্জ ঋণাত্মক। এবার আসি আমরা প্রোটন। প্রোটনকে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের প্রতীক পি। প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জবাহী। এই জন্য পজিটিভ চার্জ, যেহেতু এই জন্য পজিটিভ বা ধনাত্মক চার্জের জন্য পি চিহ্ন আসছে। এর আদান হবে ইলেকট্রনের আদানের সমান 1.60 ইন্টু 10⁻⁻19। এবার আসি প্রোটনের ভর। প্রোটনের ভর হলো 1.673 ইন্টু 10⁻⁻24। এ হলো প্রোটনের ভর এবং এর আপেক্ষিক ভর 1। এর আপেক্ষিক ভর, ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক ভর 0 আর প্রোটনের ক্ষেত্রে আপেক্ষিক ভর 1। তাই এর ক্ষেত্রে আপেক্ষিক আদান ধরা হয়েছে ইলেকট্রনের ক্ষেত্রে -1, প্রোটনের ক্ষেত্রে +1। প্রোটনের আদান এত কুলম্ব। যাই হোক, এবার আসি আমরা নিউট্রন। নিউট্রনের প্রতীক এন। এন দ্বারা নিউট্রনকে প্রকাশ করা হয়। ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী, প্রোটন ধনাত্মক চার্জবাহী, কিন্তু নিউট্রনের কোনো চার্জই নেই। এটা ধনাত্মক চার্জও নেই, ঋণাত্মক চার্জও নেই। এর ভর প্রায় প্রোটনের ভরের প্রায় সমান। এখানে প্রোটনের ভর 1.673 আর এখানে 1.675। খুবই কম পার্থক্য, প্রায় কাছাকাছি, এত গ্রাম। এর আপেক্ষিক আদান 0 আর আপেক্ষিক ভর 1। আপেক্ষিক আদান 0 আর আপেক্ষিক ভর 1। এই হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে তুলনামূলক আলোচনা।
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের পর এবার আমরা আসি পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা কি? আমরা জানি যে পরমাণুর ভিতরে প্রোটন ও নিউট্রন থাকে, কিন্তু একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটনের যে পরিমাণ সংখ্যা থাকে ওই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যার প্রতীক হলো জেড। প্রত্যেকটা মানুষের যেমন আঙুলের ছাপ থাকে আলাদা আলাদা, তেমনি প্রত্যেকটা মৌলের কি পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা থাকে। পারমাণবিক সংখ্যা দেখলেই একটা মৌলকে চেনা যায় যে এই পারমাণবিক সংখ্যা এত, তাইলে তো এটা ওই মৌল। যেমন হিলিয়াম ধরো, হিলিয়ামের নিউক্লিয়াসের ভিতরে 2টি প্রোটন থাকে। আমরা জানি হিলিয়াম নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করলে দেখা যায় 2টি প্রোটন আছে। অতএব হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। যেহেতু প্রোটন যতগুলা থাকবে ঠিক ততগুলা ইলেকট্রন এই বৃত্তাকার পথে বাইরে অবস্থান করবে। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা প্রায় সমান। এবার আসি আমরা আরেকটা উদাহরণ দিই, অক্সিজেন। অক্সিজেন পরমাণুতে কি নিউক্লিয়াসে 8টা প্রোটন থাকে। আটটা প্রোটন যদি ভিতরে থাকে, বাহিরেও 8টা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, অবস্থায় থাকে। এলো অক্সিজেনের অণুর ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। এবার আসি ভর সংখ্যা। ভর সংখ্যা কি একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে এই যে আমরা দেখলাম প্রোটন সংখ্যা, এর ভিতরে প্রোটন এবং নিউট্রন মিলে যে সংখ্যা হয় তাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা জানি 11। সোডিয়াম লিখলাম, সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, আর এর ভর সংখ্যা আমরা জানি 23। তা সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, তাহলে নিউট্রন সংখ্যা 11 থেকে 23 থেকে মোট ভর থেকে প্রোটন বিয়োগ করলে যা পাওয়া যায় সেটাই কি নিউট্রন সংখ্যা। আর প্রত্যেকটা মৌলের বাম পাশের নিচের দিকে পারমাণবিক সংখ্যা এবং বাম পাশের উপরের দিকে ভর সংখ্যা লেখা হয়। তো আজকে এই ছিল আমাদের পদার্থের গঠনের আলোচনা। পদার্থের গঠন সাধারণত 3 লেকচার দিয়ে শেষ করা যাবে। আমরা এর নবম শ্রেণীর রসায়নের পরবর্তী ক্লাস আবার এখান থেকেই শুরু করব, এর পরবর্তী অংশ থেকে। তো আমরা আজকে যা আলোচনা হলো এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা, আর বেশি বেশি করে পড়াশোনা করো, যাতে যে ক্ষতি পড়াশোনা হয়েছে সেগুলো যেন তোমাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।